Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9 subject history chapter 6. এই 6 চ্যাপ্টারেরই কিন্তু প্রথম পার্ট আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। কোন বই থেকে? এই বই থেকে, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এই বই থেকে শেয়ার করব। কিন্তু এই বইতে যে 6 চ্যাপ্টারের যে পার্টটা রয়েছে, সেই পার্টটার কথা শুনলেই কিন্তু আমাদের গায়ে শিহরণ জাগে, আমার জাগে, তোমাদের জাগে, গোটা পৃথিবীর মানুষের মনে কিন্তু শিহরণ জাগে। এই সেই চ্যাপ্টার, সেই অভিশপ্ত চ্যাপ্টার, অর্থাৎ সেই চ্যাপ্টারটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা সংকল্প করেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ চলার পর কিন্তু আমরা কি করেছিলাম, 1914 থেকে 18 পর্যন্ত যে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, তখনই সংকল্প করেছিলাম যে আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু তারপরেও কিন্তু আমরা কি করলাম, 1939 থেকে 1945 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলো। কেন হলো? এই আমাদেরই কিন্তু গাফিলতির কারণে। অর্থাৎ আমরা যে ভুলভ্রান্তিগুলো করছি, সেই ভুলভ্রান্তির জন্যই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কারণে হয়েছিল, অর্থাৎ দুটো মিত্র শক্তি জোটের, অর্থাৎ একটা মিত্র শক্তি, একটা অক্ষ শক্তি, এই দুটো শক্তির মধ্যেই কিন্তু তাদের কি, তাদের এই বোঝাপড়া, তাদের এই অগ্রগতি, তাদের এই সাফল্য, এর উপরে ডিপেন্ড করেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই কিন্তু আজকে আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ে যাওয়ার আগেই আমি বলবো যে আজকের টপিক থাকবে যে এই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শ। 2 নম্বর টপিক থাকবে নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শ। 3 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কি ব্যাপার, এই নিয়ে টোটালটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। আর এই শেয়ার করার সাথে সাথে আমি যতটুকু পড়বো এর মধ্যে থেকে ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, মাঝারি কোশ্চেন, যে কোশ্চেনগুলো আসবে বা আসার মতোই, অর্থাৎ আমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল সামেটিভের জন্য যে কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব উত্তর সমেত। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও। কোন ভিডিও? শিহরণ জাগানো ভিডিও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনলেই আমাদের, তোমাদের, সকলের, গোটা পৃথিবীর মানুষের কিন্তু বুকটা কেঁপে ওঠে, আবার কোনো যুদ্ধ হয় কিনা। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আমাদের এখন থেকেই সংকল্প করতে হবে যে আর যেন তৃতীয়বারের জন্য যুদ্ধ না হয়। তো তৃতীয়বারের যুদ্ধ হতে গিয়েও কিন্তু হচ্ছে না, তাই আমরা আরো উৎসাহিত হব যে যাতে এই তৃতীয় বিশ্বযুদ্ধ না ঘটে, অর্থাৎ কি করলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ আর ঘটবে না, সেই দিকে নজর রেখেই কিন্তু আমরা সকলে বিশ্ববাসী চলছি। তাহলে চলো সেই ভিডিওতে আমরা চলে যাই। দেখো, শুরু করার আগেই আমি তোমাদের বলবো এই বইটা থেকে পড়তে। কারণ কি, এই বইতে ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, তাই আমি সমস্ত বই এর বাইরে কিন্তু এই বইটাকেই বলবো পড়তে। বা যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু অবশ্যই এই বইটা নিয়ে বের করে বসবে। আর যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু যে কোনো রাইটারের যে কোনো বই নিয়ে বসলেই হবে। তো আমরা সেই 6 নম্বর চ্যাপ্টারে চলে যাব। যাওয়ার আগেই কিন্তু আরেকবার মনে করিয়ে দেবো যে এই বইটা নিয়েই বসাটাই সবচেয়ে শ্রেয়। কারণ তো বলেছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এই বইয়েরই কিন্তু আমি চলে যাব আজকে একেবারে 6 নম্বর চ্যাপ্টারে। শুরুতেই দেখো, আমি বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর। দেখো, আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, মানে আমরা দেখিনি, জাস্ট আমরা পড়েছি যে প্রথম বিশ্বযুদ্ধটা কি কারণে হয়েছিল, কি ব্যাপার, সে সম্পর্কে কিন্তু আমরা যথেষ্টই পড়েছি, যথেষ্টই জেনেছি। দেখো, 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ 1914 থেকে 18 পর্যন্ত এই অবসান ঘটে, অর্থাৎ 14 সালে শুরু হয়, 18 থেকে শেষ হয়। এই যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা বিশ্ববাসীকে অত্যন্ত আতঙ্কিত করে তুলেছিল। তো বিশ্বের রাষ্ট্রনেতা ও চিন্তাশীল মানুষ ভাবতে শুরু করেন যে এইরূপ ভয়ানক যুদ্ধের সম্ভাবনা দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে মানব জাতির অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে। তা যুদ্ধ মানেই বুঝতেই পারছো যে কি ভয়ঙ্কর পরিণতি। এই উদ্দেশ্যে যুদ্ধের সম্ভাবনা দূর করতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি হলো, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হলো। আর কিছু শান্তি প্রতিষ্ঠার এই প্রয়াস সত্ত্বেও পৃথিবী পরবর্তী 20 বছরের মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা আমরা সংকল্প করেছিলাম
যে আর যুদ্ধ করব না, শান্তি পৃথিবীতে চলে আসবে। কিন্তু তার সত্ত্বেও দেখো আমাদের রাষ্ট্র নেতারা তখন দেখো 1939 থেকে 45, মানে সেই সময়টা আমাদের দেশ স্বাধীনও হয়নি, তাহলে আমরা তখন পরাধীনই ছিলাম। এই সময়ের মধ্যে অর্থাৎ 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্ব জড়িয়ে পড়ে। তো দেখো আমাদের পরিবারের মধ্যে দেখো না, যদি একজনের সঙ্গে একজনের কথা কাটাকাটি বা মারামারি কোনো কারণে হয়, সেই সেই ঘটনাটা যদি আমাদের গোটা বাড়ির সঙ্গে পাশের, বা গোটা পাড়ার সঙ্গে অন্য পাড়ার, বা গোটা এলাকার সঙ্গে অর্থাৎ আমাদের যে লোকালয় সেই লোকালয়ের সঙ্গে, বা আমাদের কোনো জেলার সঙ্গে অন্য জেলার যদি সেই সংঘর্ষটা বাঁধে, তাহলে দেখো একজনের সঙ্গে একজনের মধ্যে যেটা হয় সেটা যদি সকলের মধ্যে হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিণতিটাই না হয়। আমরা স্কুলে দেখি না যে বন্ধুদের মধ্যে দুজন বন্ধুর সঙ্গে একদম কথা কাটাকাটি নিয়ে মারপিট হয়ে গেল। তো এটা হতে পারে, কিন্তু সেটাই যদি দুটো দলে ভাগ হয়ে যায়, দেখা গেল একটাই ক্লাসের দুটো শ্রেণীর মধ্যে লড়াই অর্থাৎ গন্ডগোল বেঁধে গেল, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি তোমরা ভাবতে পারছো। সেই ভয়ঙ্কর পরিণতি কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও কিন্তু ব্যাপক, ধ্বংসাত্মক এবং ভয়াবহ। কি যে ভয়ঙ্কর পরিণতি, তার বিস্তারিত বর্ণনাটাই আজকে কিন্তু আমরা পড়ব। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল আর প্রথম বিশ্বযুদ্ধের কি কি কারণ সেটা আমরা আগে পড়েছি। তো কবে হয়েছিল, কবে শেষ হয়েছিল সেটা কিন্তু আমরা এখান থেকে জেনেছি। আর সংকল্প করেছিলাম যুদ্ধ করব না, তাই 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ কিন্তু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু সেই সংঘ গঠন করেছিল। সেই সংঘ গঠন করা সত্ত্বেও ঠিক 20 বছরের মাথায় গিয়েই কিন্তু আবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলো। এবার আসবো আমাদের টপিক, যেটা প্রথমে বোর্ডে আমি বলেছি যে ফাঁসিবাদ ও নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। তাহলে দেখো একটা ঘটনা ঘটতে গেলে একটা প্রেক্ষাপট লাগে, যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে তার কনস্ট্রাকশনটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করতে হয়। তাহলে কি হয়, সেই কনস্ট্রাকশন যদি সঠিক থাকে তাহলে কিন্তু তার উপরে বাড়ি তৈরি করা যায়, অর্থাৎ যেভাবে বাড়ি তৈরি করতে হবে সেটা কিন্তু হয়। কিন্তু একটা যুদ্ধ বা একটা দল বা একটা আন্দোলন গঠন করতে গেলে কিন্তু তার প্রেক্ষাপট লাগে। সেই প্রেক্ষাপটটাই কিন্তু আজকে আলোচ্য বিষয়, ফ্যাসিবাদ বনাম নাৎসিবাদ। দেখো এই প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকট দেখা দেয়। যুদ্ধ হলে তো তা হবেই, অর্থাৎ সব দিক থেকেই কিন্তু কমতি পড়ে যাবে। অর্থাৎ যুদ্ধ যারা করবে তাদের তো কোনো কাজে আর মন যাবে না, অর্থাৎ তারা কোনো কাজে যেতে পারবে না, তাদের যুদ্ধই করতে হবে। তাহলে এই অবস্থাকে ধ্বংস করে যেসব রাষ্ট্র এক এক নায়কতান্ত্রিক স্বৈরাচারী মতবাদের উদ্ভব ঘটে, সেগুলির মধ্যে সর্বাপেক্ষা ছিল উল্লেখযোগ্য গণতান্ত্রিক আদর্শ বিরোধী এক নায়কতান্ত্রিক শাসক মুসোলিনি। এই মুসোলিনি ফাসিবাদ এবং হিটলার হচ্ছে নাসিবাদ। এই দুজন নেতা এই ফাসিবাদ বা নাসিবাদ, এটা কিন্তু এই দুটো কারণেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তাহলে দেখো এখানে কিন্তু এই ফ্যাসিবাদ এবং নাসিবাদ দুটো টিকা টাইপ কোশ্চেন তোমাদের আসতেই পারে, আর এটা ভালো করে পড়তে হবে। আমরা এই বই থেকে পড়ে রাখবো, আর যাদের কাছে সহায়িকা আছে তারা অবশ্যই রায়ান মার্টিনের সহায়িকাটা পড়বে, কারণ রায়ান মার্টিনের সহায়িকাতে গুরুত্ব সহকারে অনেক বিস্তারিত সুন্দরভাবে লেখা থাকে। তাই আমি বলবো ওই রায়ান মার্টিনের বই থেকে পড়াটাই সবচেয়ে ভালো। এবার আসবো আমরা ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শ। ইটালিতে প্রতিষ্ঠিত মুসোলিনি ফ্যাসিবাদী শাসন ইউরোপে গণতান্ত্রিক আদর্শের ওপর তীব্র আঘাত হানে। সেইগুলো কি কি? 1 নম্বর, ফ্যাসিবাদীরা বিশ্বাস করত যে আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন, অর্থাৎ মুসোলিনি সামরিক শক্তি বৃদ্ধি এবং নগ্ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে আন্তর্জাতিক স্তরে ইটালির গুরুত্ব বৃদ্ধি করার চেষ্টা করেন। দ্বিতীয়ত দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর এই প্যারিসের শান্তি সম্মেলন 1919 ঘটে, যে আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু তা সত্ত্বেও এই ফ্রান্সের আপত্তিতে ইটালি, টিউনিশিয়া, কার্সিকা, সাভয়, নিস প্রভৃতি স্থান লাভে বঞ্চিত হয়। তাছাড়া ফ্রান্সের আক্রমণে ইটালি ছেড়ে বহু মানুষ ফ্রান্সে বসবাস করতে চলে যায়। এই সব কারণে মুসোলিনি গণতান্ত্রিক ফ্রান্সের তীব্র বিরোধী ছিলেন। 3 নম্বর দেখো, মুসোলিনির এই যুগোস্লাভিয়ার কিছু অঞ্চল ও গ্রিসের করফু দ্বীপটি দখল করেন। এই যে দখল নীতি, দেখো না বলে কোনো জিনিস নিলেই তো মানুষ রেগে যায়, আমরাও রেগে যাই। তাই দেখো এই সমস্ত কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখো এবার দেখো এর ফলে কি হলো, মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া ও
ইথিওপিয়া আক্রমণ করে 1945 খ্রিস্টাব্দে। এখানেও একটা কোশ্চেন লুকিয়ে রয়েছে। জাতিসংঘ ইটালিকে আক্রমণকারী দল বলে ঘোষণা করলে মুসোলিনিকে প্রতিরোধ করতে জাতিসংঘ ব্যর্থ হয়। তাহলে এই যেই অনাক্রমণ নীতি অনাক্রমণ বলা হলো, অমনি উনি কি করলেন, জাতিসংঘ ব্যর্থ হলো এবং প্রতিরোধ করলো। ইটালি 1937 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। এই ঘটনায় জাতিসংঘের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। ইটালির সাফল্য জার্মান চ্যান্সেলর হিটলারকে ভার্সাই চুক্তি 1919, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেঙে সাম্রাজ্যবাদী পথে অগ্রসর হতে উৎসাহিত হয় বা করে। এবার চলে আসবো আমরা, এখানে দেখো একটাই কোশ্চেন, এখানে ফ্যাসিবাদ বনাম অর্থাৎ ফ্যাসিবাদ টিকা লেখো বা ফ্যাসিবাদ এর আদর্শগুলি কি কি, ফ্যাসিবাদের গণতান্ত্রিক আদর্শ কি কি, এটা তোমাদের সামনে শেয়ার করব। বই থেকে আমি যে কোশ্চেন সিলেক্ট করে রেখেছি সেটা তোমাদের সামনে শেয়ার করব। আচ্ছা, শেয়ার করার আগে আমি তোমাদের আরো বলবো যে অর্থাৎ নাসিবাদ বনাম ফ্যাসিবাদ আলোচনার আগে আমি চলে আসবো তার পরের পাতাতে। দেখো তার পরের পাতাতে এসে আমরা দেখো কি করব, আমরা দেখো এখানে কি করছি, দেখো বলছে নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শ। হিটলারের নাৎসি দল বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইউরোপের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে এগিয়ে চলে। দেখো এক নম্বর, দেখো হিটলার ভার্সাই সন্ধি 1919 খ্রিস্টাব্দে বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে জোরালো প্রচার শুরু করেন। তিনি জেনেভা সম্মেলন অর্থাৎ 1933, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলেই, ভার্সাই সন্ধির দ্বারা অন্যায়ভাবে জার্মানির সামরিক শক্তি হ্রাস করেছে। তাই অন্য রাষ্ট্রগুলি তাদের সামরিক শক্তি হ্রাস করুক অথবা জার্মানিকে শক্তি বাড়ানোর অনুমতি দিক, এই প্রস্তাব অগ্রাহ্য হলে জার্মান প্রতিনিধিরা জেনেভা সম্মেলন ও জাতিসংঘ সদস্যপদ ত্যাগ করে। তাহলে দেখো একটা দল গঠন করে সেই দল থেকে বেরিয়ে আসলে সেই দল তো ভেঙেই যাবে। দেখো আমরা ফুটবল খেলায় দেখি না যে হয়তো ছোটরা আমরা খেলতে খেলতে কারোর বাড়ি থেকে হয়তো ডাক পড়লো, তোর মা ডাকছে বা তোর বাবা ডাকছে, অমনি সেই দলের দুজন ছেলে বা দুজন ভাই, পরপর ভাই যেটা বা দুজন সদস্য চলে গেল, তাহলে কি হলো, খেলাটা ভণ্ডুল হয়ে গেল এবং দলটা দুর্বল হয়ে গেল। ঠিক এইরকম ভাবেই কিন্তু দলগুলো দুর্বল হয়ে যায়। 2 নম্বর, দেখো জার্মানি 1935 খ্রিস্টাব্দে বাধ্যতামূলক সামরিক শক্তি চালু করে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ, কামান, সাঁজোয়া গাড়ি, বোমারু বিমান প্রভৃতি তৈরি করে জার্মানি শীঘ্রই ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত হয়। এবার দেখো কি হলো, 3 নম্বর, অস্ত্রসজ্জার পর হিটলার উগ্র সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। তিনি 1936 খ্রিস্টাব্দে রাইন ভূখণ্ড এবং 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। ইংল্যান্ড ও ফ্রান্স এই অগ্রাসনের বিশেষ প্রতিবাদ না করে জার্মানিকে যথেষ্ট তোষণ করে। উদাহরণস্বরূপ দেখো কি হচ্ছে, উদাহরণস্বরূপ দেখো 1938 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত মিউনিখ চুক্তি 1938 দ্বারা হিটলার চেকোস্লোভাকিয়ায় 13% ভূখণ্ড দখল করে নেয়। শুরু হলো কিন্তু যুদ্ধর পরিস্থিতি তৈরি হতে। এই আগ্রাসনে ইংল্যান্ড ও ফ্রান্স নীরব থেকে জার্মানিকে তোষণ করে। ইঙ্গো ফরাসি তোষণের ফলে হিটলার বিশেষ উৎসাহিত হন। এরপর তিনি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে বসেন। তাহলে দেখো এই ফ্যাসিবাদ আর নাৎসিবাদ দুটো দলের মধ্যে এই তোষণ নীতি, আগ্রাসন নীতি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। এবার চলে আসবো আমরা টুকরো খবরের মধ্যে। দেখো এই টুকরো খবরের মধ্যেও দেখো কি সুন্দর সুন্দর কোশ্চেনগুলো লুকিয়ে থাকে। বার্লিন টোকিও জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ইঙ্গো ফরাসি জোট গড়ে উঠলে এর বিপক্ষে জার্মানি ইটালির মুসোলিনির সঙ্গে জোট প্রতিষ্ঠা করে। নিজেদের মধ্যে মুসোলিনি 1935 খ্রিস্টাব্দে আবেসিনিয়া আক্রমণ করে বসলো। এবার ইটালিকে জার্মান সমর্থন করলো। এভাবে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে ইটালি ও জার্মানির মধ্যে 1936 খ্রিস্টাব্দে রোম বার্লিন চুক্তি স্বাক্ষরিত হলো এবং অক্ষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই মুসোলিনি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসবো, ইতিমধ্যে এক নায়কতান্ত্রিক রাষ্ট্র জার্মানি ও জাপানের মনোভাব একই রকম হওয়ায় তারা 1936 খ্রিস্টাব্দের 25 আগস্ট কমিউন্যান্ট বিরোধী চুক্তি স্বাক্ষর করেছিলেন। হলো দ্বিতীয়ত, দেখো ইটালি 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর কমিউন্যান্ট বিরোধী জোট যোগ দিলে ইটালি, জার্মানি ও জাপান এই 3টি রাষ্ট্রের মধ্যে 10 বছরের মধ্যে মেয়াদী জোট গঠন করেন এবং ইটালি
রাজধানী রোম, জার্মানির রাজধানী বার্লিন এবং জাপানের রাজধানী টোকিও নামানুসারে এই জোটের নামকরণ হলো রোম বার্লিন টোকিও চুক্তি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার ঠিক হয় যে এই জোটের কোনো রাষ্ট্র কোনো নতুন কোনো চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হলে তারা পরস্পরকে কি করবে, সাহায্য করবে। এই জোট প্রতিরোধের ফলে বিশ্ব পরস্পর বিরোধী দুটি জোট মৈত্রী জোট বিভক্ত হয়ে পড়ে। একটি ইটালি, জার্মানি, জাপান অক্ষশক্তি, অন্যটি দেখো ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া। এটা মিত্র শক্তি, এটা অক্ষ শক্তি। এই যে তিনটি দল, এদিকেও তিনটি দল, এদিকেও তিনটি দল, এই তিনটি দলের মধ্যেই কিন্তু কি হলো, এখানে সুন্দরভাবে ম্যাপে দেখানো হয়েছে যে মিত্র শক্তি জার্মানি তার মিত্র শক্তি বর্গ এই যে এই রঙের, আবার দেখো মিত্র শক্তি বর্গ গ্রেট ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি এরা কিন্তু এই সবুজ কালারে। দেখো এবার দেখো চারিদিকে দেখো, এদিকেও মোটামুটি ঘেরা, এদিকেও ঘেরা। এই যে দেখো এই দুটো দল তৈরি হলো, এই অক্ষ শক্তি আর মিত্র শক্তি, এদের মধ্যেই কিন্তু 1939 সালেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। এবার চলে আসবো আমরা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়তেই আমি বলবো যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহতা কিন্তু আমরা প্রথম বিশ্বযুদ্ধে কিছুটা আঁচ করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও বর্তমানে কিন্তু আজকে আমরা বর্তমান মানুষ হয়েও কিন্তু আর আমরা তৃতীয় বিশ্ব চাইছি না, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধকে চাইছি না। তাই আমরা এখনো মনে প্রাণে সমগ্র বিশ্ববাসী কিন্তু চাইছি যে আর যেন দ্বিতীয়বার যুদ্ধ না ঘটে। তাই আমরা নানা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দেখো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতির কথা মাথায় রেখে কিন্তু এটা চলছি। দেখো প্রথম বিশ্বযুদ্ধের এই ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হতে না হতেই দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। ঠিক 20টা বছরের মাথায় কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটা শুনেই কিন্তু আমাদের এখনই গায়ে কাটা দিচ্ছে, অর্থাৎ তোমাদেরও দিচ্ছে। এবং আমরা আর চাই না যে আর তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ হোক, তাও আগ্রাসন নীতি কিন্তু এখনো বিভিন্ন দেশের উপরে করে চলেছে। এটাই কিন্তু আমার তো মনে হয় বা আমাদের ধারণা অনুযায়ী, অর্থাৎ ঐতিহাসিকরাও সেটাই বলেন যে এইভাবে আগ্রাসন নীতি, তোষণ নীতি থাকলেই পরে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আবার শুরু হয়ে যেতে পারে। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমাদের গোটা পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে, কারণ আমাদের এই পৃথিবীটা কিন্তু এখন একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। কোনো রকমভাবে যদি একটুখানি অগ্নিসংযোগ ঘটে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। তাই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটু পড়ব এবং পড়ার সাথে সাথেই কিন্তু সংকল্প করব যাতে আমাদের আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কথাটা শুনেই ভয়। বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেখো 1939 থেকে 45 প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর যুদ্ধের সম্ভাবনার সম্পূর্ণ দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। কিন্তু তার সত্ত্বেও দেখো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র 20টা বছর পরেই 1939 খ্রিস্টাব্দে এই 23 সেপ্টেম্বর, অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাস সবে মাত্র চলছে, এই সেপ্টেম্বর মাসে কিন্তু 23 সেপ্টেম্বর এই তারিখটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এই 1939 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর। আমরা মাত্র কয়েকটা দিন আগে কিন্তু পেরিয়ে এসেছি। দেখো সূচনা, একটা যুদ্ধ শুরু হতে গেলে কিন্তু একটা সূচনা লাগে, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন লুকিয়ে রয়েছে। দেখো 1936 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত হিটলার আগ্রাসন চালিয়ে বিভিন্ন স্থান দখল করে নেয়। এই পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্সে তাতে খুব একটা গুরুত্ব না দিলেও হিটলারের প্রতি তোষণ নীতি কিন্তু করে। 2 নম্বর দেখো, এখানে 1 নম্বর পয়েন্ট দেখো যে হিটলার উপলব্ধি করেন যে তার এই আগ্রাসন নীতির জন্য ভবিষ্যতে ইঙ্গো ফরাসি শক্তির সঙ্গে জার্মানির যুদ্ধ অনিবার্য, এটা কিন্তু হতোই। তাই এজন্য ইঙ্গো ফরাসি শক্তির বিরুদ্ধে রাশিয়াকে নিজের পক্ষে রাখার উদ্দেশ্যে হিটলার 1939 খ্রিস্টাব্দে 23 আগস্ট রাশিয়ার সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। দ্বিতীয় নম্বর দেখো, এরপর হিটলার 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে বসে। দেখো তার আগ্রাসন নীতিটা কেমন। এই পরিস্থিতিতে ইঙ্গো ফরাসি শক্তি তাদের তোষণ নীতি এবং উদাসীনতা ত্যাগ করে 23 সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে এবং পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে শুরু হয়ে গেল সেই ধ্বংসাত্মক ধ্বংসলীলা।
সেটাই হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শুরু হয়ে গেল 1939 23 সেপ্টেম্বর। এবার দেখো আমরা একটু অন্য কথায় আছি, যে ইঙ্গ ফরাসি তোষণ নীতিটা কি আমরা এখানে দেখেছি। ইঙ্গ ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তিভুক্ত ইঙ্গ ফরাসি শক্তি ভার্সাই সন্ধি পালনে জার্মানিকে বাধ্য করে এবং হিটলারের সাম্রাজ্যবাদী নীতি প্রতিরোধ করার পরিবর্তে জার্মানির প্রতি নরম মনোভাব করে আসছিল। ইঙ্গ ফরাসি শক্তির এই নম্র নীতি তোষণ নীতি নামে পরিচিত। তাহলে তোষণ নীতিটা কি, এটা প্রশ্ন আসতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ও ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের মনে করতেন যে ইউরোপের ভূখণ্ডের প্রতি হিটলারের দাবি অতি সামান্য। হিটলারের সেই দাবি মেনে নেওয়া হলে বড় ধরনের যুদ্ধ এড়ানো যাবে। এই মানসিকতার ফলে ইঙ্গ ফরাসি শক্তি জার্মানির অস্ত্রশস্ত্র রাইনল্যান্ড ও অস্ট্রিয়া দখল করে মুসোলিনির সঙ্গে মিউনিখ চুক্তি সম্পাদন করেন। কত সাল? 1938। প্রভৃতি অন্যান্য কাজগুলি অর্থাৎ অন্যায় কাজগুলি একে একে মেনে নেয়। ইতিপূর্বে জাপানের মানচুরিয়া আক্রমণ 1931 এবং ইটালির আবিসিনিয়া আক্রমণ 1935-এর ক্ষেত্রে ইঙ্গ ফরাসি শক্তি এই একই ধরনের নরম মনোভাব নিয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দুটি দেশ। এইরূপ তোষণ নীতির ফলে জার্মানি, জাপান, ইটালি আগ্রাসী মনোভাব আরো বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো সময় আমরা বলি না, বেশি আদর করা, বেশি পাত্তা দেওয়াটা ঠিক না। মানে কোনো মানুষকে যদি সে আগ্রাসন নীতি চালায়, তাকে বেশি পাত্তা দেওয়া যাবে না, অর্থাৎ সহ্য করা যাবে না, তাকে সমূলেই মারতে হবে। তাই কথায় বলে না, বিড়ালকে কিন্তু প্রথম রাতেই কিন্তু শায়েস্তা করতে হয়। অর্থাৎ প্রথমবারই যখন বিড়াল ঘরে ঢোকে খাবারের সন্ধানে, তখনই কিন্তু তাকে শায়েস্তা করতে হয়। কিন্তু প্রথমবার শায়েস্তা না করলে তার এই আগ্রাসন নীতি, তোষণ নীতি, তার অত্যাচার কিন্তু বেড়েই চলে। ঠিক যেটা হয়েছিল জাপান আর ইটালির মধ্যে। তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল 1939 সালের 3 সেপ্টেম্বর। এবার আজকে কিন্তু এটুকুই আলোচনা করব। এখান থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং এই খানকার বড় বড় কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা শেয়ার করি সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। দেখো আমি এখানে লিখে রেখেছি এই কোশ্চেনগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথেই আমি বলবো যে এখান থেকে কিন্তু প্রথমেই একটা স্ক্রিনশট তুলে নেবে। পুরোটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে তোমাদের সুবিধা হবে। আর আমি স্ক্রিনশট তুলে নেওয়ার সুযোগটা করে দিচ্ছি। এবার আমি চলে যাব এবার এই প্রশ্নগুলোতে। দেখো প্রশ্নের উত্তর সমেত। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, প্রায় অর্থাৎ কত বছর ধরে চলেছিল। দেখো প্রায় 7 বছর ধরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। দ্বিতীয় নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, কবে শেষ হয়? অর্থাৎ 1939 সালে শুরু হয় এবং 1945 সালে গিয়ে শেষ হয়। 3 নম্বর কোশ্চেন, দেখো একজন ফ্যাসিবাদী এবং একজন নাৎসিবাদী নেতার নাম লেখো। একজন ফ্যাসিবাদী নেতা হলেন মুসোলিনি এবং একজন নাৎসিবাদী নেতা হিটলার। চতুর্থ নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, দেখো ইতালি কত সালে হ্যাঁ কত সালে জাতিসংঘ ত্যাগ করে? দেখো 1937 সালে। দেখো জেনেভা সম্মেলন কবে ঘটে? 1933 সালে। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938 সালে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, দেখো হিটলার কত সালে পোল্যান্ড আক্রমণ করে? দেখো 1939 পয়লা সেপ্টেম্বর হিটলার মাঞ্চুরিয়া আক্রমণ পোল্যান্ড আক্রমণ করেন। এবার আমরা চলে যাবো 7 নম্বর 8 নম্বর কোশ্চেন। এই 8 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে কিন্তু আবার তোমাদের বলবো একটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এই ধরনের কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 9 থার্ড সেমেটিভ। এবার তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। এবার আমরা চলে যাব যে পরের কোশ্চেন। দেখো পাট করে একটা কোশ্চেন, মুসোলিনি কত সাল অবধি আবিসিনিয়া আক্রমণ করে? অর্থাৎ 1935 সাল। তারপর কত সালে রোম ও বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? 1936 সাল। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, অক্ষর শক্তিটি প্রথম কে ব্যবহার করেন? মুসোলিনি। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, কত সালে কমিউনিস্ট চুক্তি স্বাক্ষরিত হয়? 1936 সালে 25শে আগস্ট। কিন্তু এই চুক্তি অর্থাৎ কমিউনিস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। 12 নম্বর কোশ্চেন, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অক্ষর শক্তি ইতালি, জাপান, জার্মানি ও মিত্র শক্তি, এই মিত্র শক্তি আর এই অক্ষর শক্তি, এই দুই শক্তির মধ্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল। আর মিত্র শক্তি জোটের মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া, তিনটি বড় শক্তিধর রাষ্ট্র। 13 নম্বর কোশ্চেন, দেখো ইতালির রাজধানীর নাম কি? রোম। আর 14 নম্বর কোশ্চেন, দেখো জাপানের রাজধানীর নাম কি? টোকিও।
এবার আমরা চলে যাব ঠিক পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে আর বড় করে স্ক্রিনশট তোলার একটু দরকার আছে, একটু তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, জাপানের রাজধানীর নাম কি? বার্লিন। দেখো, জার্মানির রাজধানীর নাম কি? বার্লিন। 16 নম্বর কোশ্চেন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? অর্থাৎ 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 17 নম্বর দেখো, কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে? অর্থাৎ হ্যাঁ, এটা বইতে দেখে 120 পেজে আমরা চলে যাব। 120 পেজ চলে গিয়ে আমরা দেখো একে কোশ্চেনটা হচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের 120 পেজে চলে গেছি। গিয়ে দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এই দেখো, এখান থেকে আমরা এইটুকু লিখবো। এইটুকুর মধ্যে থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্বে এখানে এই দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আমরা পড়বো। এবার দেখো, টিকা লেখো, ইঙ্গো ফরাসি তোষণ নীতি। দেখো, ইঙ্গো ফরাসি তোষণ নীতি এই পাতাতেই রয়েছে। এই দেখো, এইখান থেকে এইটুকুর মধ্যে তোমরা পড়বে, তাহলে পেয়ে যাবে। ফ্যাসিবাদ কি? এটা চলে যাব আমরা আরো আগের পেজে, অর্থাৎ 120 পেজে। 120 পেজ না, 118 পেজে চলে যাবে। 118 পেজে চলে গেলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব। দেখো, এই জায়গায় ফ্যাসিবাদ মনাদ গণতান্ত্রিক আদর্শ, এখান থেকে ফ্যাসিবাদ কি এটা থেকে এখান থেকে পড়বো। এই যে ফ্যাসিবাদ, এইটুকুটা আমরা পড়ে নেবো। এইখানের মধ্যে থেকে উত্তরটা আছে, এটা কিন্তু বিস্তারিত সুন্দর করে লেখা আছে। এবার দেখো, ফ্যাসিবাদ গেল 118 পেজ। এবার দেখো, নাৎসিবাদ কি? এটা 119 পেজ। পরের পাতায় 119 পেজে চলে যাবো। এই 119 পেজে গিয়ে কিন্তু আমরা সেই উত্তরটা পেয়ে যাব। 119 পেজে দেখো গিয়ে আমরা পেয়ে গেছি নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শ। এইখান থেকে আমরা এইটুকু মধ্যে থেকে পড়ে নেবো, তাহলে কিন্তু এই উত্তরটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো, আমি যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো তো তোমাদের বললাম, ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, টিকা টাইপ কোশ্চেন, সব কোশ্চেনই পড়বো আমরা। কোন বই থেকে? এই বই থেকে পড়বো, অর্থাৎ ইতিহাস, আচ্ছা, ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জি.কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এই বই থেকে পড়বো। আর যেটুকু আমি আজকে পড়লাম সেটুকুর মধ্যে থেকে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি। আর পরের ভিডিওতে কিন্তু আরো বড় কোশ্চেন, আরো গুরুত্ব সহকারে তোমাদের জিজ্ঞাসা কিছু থাকলে কমেন্ট বক্সে লিখবে, সেই অনুযায়ী কিন্তু আমি পড়বো এবং তার উত্তরগুলো, সব প্রশ্ন মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আর তার উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরাও যাতে জানতে পারে যে এই ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন ঘটছিল, কি ব্যাপার, এটা তো জানবেই। আর এর সাথে সাথে কিন্তু থার্ড সাবজেক্টিভের পরীক্ষা, অর্থাৎ ফাইনাল টার্মে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোও জানতে পারবে। আর আমিও কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব আর তোমাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।